দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি যারা আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছেন কিংবা ভবিষ্যতে করার পরিকল্পনা করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সম্প্রতি F1 স্টুডেন্ট ভিসার নিয়ম, অর্থাৎ যেটি দশকের পর দশক ধরে চলে আসছে, ডিউরেশন অফ স্ট্যাটাস, সেটি পরিবর্তন করে সর্বোচ্চ 4 বছরের নির্দিষ্ট মেয়াদ এবং পোস্ট গ্রাজুয়েশন গ্রেস পিরিয়ডটা 60 দিন থেকে কমিয়ে 30 দিন নির্ধারণ করে একটি চূড়ান্ত রুলিং প্রকাশ করেছে। এই নীতিটি বাস্তবায়ন হলে সাধারণত আন্ডার গ্রাজুয়েট, পিএইচডি কিংবা স্টেম সাবজেক্টের যারা শিক্ষার্থী আছেন তাদের ভবিষ্যৎ নিয়ে নানা জটিলতা এবং অনিশ্চয়তা তৈরি হতে পারে। ট্রাম্প প্রশাসন মনে করছেন জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং ভিসা জালিয়াতি বন্ধ করতে এই পদক্ষেপ। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষাবিদ এবং ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এর ফলে আমেরিকায় বিদেশি মেধাবী শিক্ষার্থীদের কাছে এটি আমেরিকা অনেক বেশি কম আকর্ষণীয় হবে এবং যারা উচ্চতর ডিগ্রি, পিএইচডি, দীর্ঘমেয়াদী গবেষণা, স্টেম ফিল্ডের কাজের সাথে যুক্ত তারা একটা চরম অনিশ্চয়তা এবং আইনি জটিলতায় পড়তে পারেন। নতুন এই আইনটি শিক্ষার্থীদের জীবনে বাস্তব ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে, বর্তমান এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের করণীয় কি, এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের দুজন আইনজীবী। আমাদের সাথে যুক্ত হচ্ছেন গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের অ্যাটর্নি রাঞ্জা বোস এবং একই সঙ্গে গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্যারালিগাল সৈয়দ নাসরুল্লাহ আসিফ মর্তুজা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে টেলিভিশনের স্ক্রিনে। আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনারা আইনি যে কোনো পরামর্শ চাইতে পারবেন এবং একই সাথে আমাদের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে যে কোনো প্রশ্ন লিখতে পারবেন। আমাদের অভিজ্ঞ অ্যাটর্নির কাছ থেকে আমরা আপনার প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করব। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনাকে স্বাগত জানাচ্ছি আরও একবার। প্রতি মঙ্গলবার ঠিক এই সময়টায় আমরা গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের অ্যাটর্নিদেরকে, আইনজীবীদেরকে আমাদের এই অনুষ্ঠানে নিয়ে আসি। তারা দর্শকদের নানা ধরনের প্রশ্ন উত্তর দিয়ে থাকেন। আজকে আমরা নিঃসন্দেহে F1 স্ট্যাটাস বিষয়ে যে ডিউরেশন অফ স্টে যে নতুন নিয়মটা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটু আপনার কাছে জানতে চাই, আজকেই আদালতে যারা অ্যাজাইলাম সিক করেছেন, অ্যাজাইলাম রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, তাদের ক্ষেত্রে একটা ট্রাম্প প্রশাসনের একটা নীতিকে আদালত আটকে দিয়েছে, বিশেষ করে ওয়ার্ক পারমিটের বিষয়ে। এই বিষয়টি একটু দর্শকদের পরিষ্কার হওয়ার জন্য আপনার কাছ থেকে আপডেটটা শুনতে চাই। হ্যাঁ, তো লাস্টে একটা বিগ বিউটিফুল বিল রিলিজ করেছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। তো ওটার একটা পার্ট ছিল কি, রিকোয়ারমেন্ট ছিল কি যারা অ্যাসাইলাম সিক করছে তাদের একটা ফি আছে, আর ওই ফি $100 একটা ফি আছে, অ্যানুয়াল ফি এভরি ইয়ার, সেটা পে করতে হবে যাদের পেন্ডিং অ্যাসাইলাম কেস আছে বা যারা নতুন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন দিচ্ছে। তো তাদের একটা ফি রিকোয়ারমেন্ট ছিল, আর এটার সাথে একটা ক্যাভিয়াট ছিল কি আপনি যদি ফিটা পে না করেন তাহলে ওনারা আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রিজেক্ট করতে পারে এবং ওনারা আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনও রিজেক্ট করতে পারে। আর এবং এই অ্যাডমিনিস্ট্রেশন একটা রুল স্ক্র্যাপ করে দিয়েছিল, মানে আগের রুল বন্ধ করে দিয়েছিল কি USCIS কে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন 30 ডেজ এর মধ্যে প্রসেস করতে হবে। তো ওই রুলটা আবার রিইনস্টেট করে দিয়েছে এখন জাজ। তো এখন আর জাজ এটাও বলেছে কি দে ক্যান নট রিজেক্ট অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সিম্পলি ফিটা পে করেনি ওই জন্য, আর ওয়ার্ক পারমিট রিজেক্ট করতে পারে না সিম্পলি বিকজ ওরা পেমেন্ট করেনি অ্যাসাইলাম ফি এর। অ্যাসাইলাম ফি রিকোয়ারমেন্ট এখনো আছে, কিন্তু ওই কনসিকুয়েন্সেস যেই ছিল কি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে, ওয়ার্ক পারমিট রিজেক্ট হয়ে যাবে, ওইটা আর হওয়া যাবে না, বাট দ্যাট রিকোয়ারমেন্ট ইজ স্টিল দেয়ার। ওকে, অনেকটুকু পরিষ্কার। এটা শুধুমাত্র যারা ওই $100 দেয়নি তাদের ক্ষেত্রে প্রযোজ্য করার পরিকল্পনা ছিল, নাকি সবার ক্ষেত্রেই এই ওয়ার্ক পারমিটটাকে একটু ডিলে করা, একটু আটকে দেয়া, কি ধরনের আসলে ঘটনাগুলো আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো ওয়ার্ক পারমিট ডিলে সবার জন্য হচ্ছিল, কেননা
একটা এক্সিস্টিং রুল যেটা ছিল কি 30 ডেজ এর মধ্যে অ্যাডজুডিকেট করতে হবে 765 গুলোকে, ওইটা স্ক্র্যাপ করে দিয়েছিল, কিন্তু ওই রুলটা আবার এখন চলে এসেছে, দ্যাট অ্যাপ্লাইজ ফর এভরিওয়ান। বাট এনিওয়ান হু হ্যাজ অ্যাপ্লাইড ফর অ্যাসাইলাম আফটার অ্যারাউন্ড 2024, ওদের একটা অ্যাসাইলাম ফি এরও রিকোয়ারমেন্ট আছে। আর যাদের পেন্ডিং কেস আছে ওরা নিশ্চয়ই একটা নোটিশ পেয়েছে কি আপনাকে অ্যাসাইলাম ফিটা দিতে হবে। আগে যে দিচ্ছিল না তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাচ্ছিল আর ওয়ার্ক পারমিট অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাচ্ছিল, সেইটা আর হবে না, বাট ওই ফিটা এখনো পে করতে হবে। ওকে, অনেক ধন্যবাদ। আমরা একেবারে সরাসরি আজকের আলোচনায় ফিরতে চাই। অ্যাটর্নি রাজা বোস, আপনার কাছে প্রশ্ন, ডিউরেশন অফ স্টে নিয়ে যে নতুন নীতিটি প্রণয়ন করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন, এটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই, অর্থাৎ কি সমস্যা হবে কিংবা কোন কোন পরিবর্তনটা আসছে। হ্যাঁ, তো এই রুলটা যখন রিলিজ হয়েছে তবে অবধি একটা স্টুডেন্ট যখন F1 ভিসাতে এন্ট্রি করতো, they were given an open-ended duration of stay, DS. তো আপনি যদি I-94 নিজের গিয়ে দেখেন, আপনার ওখানে অ্যাডমিশন অফ স্টে লিমিট ছিল DS। তো ওই এখন ওইটা আর করা যাবে না। ডিএস মানে কি, আপনি যদি অ্যাজ লং এজ আপনি ইউএসএ তে আছেন আর আপনি একটা অ্যাক্টিভ ভ্যালিড I-20 মেনটেন করছেন, মানে আপনি কোনো অন্য কোর্সে ঢুকে গেছে, সেটা আপনার লোয়ার কোর্স হোক দেন ইয়োর কারেন্ট কোর্স বা আপনার হায়ার কোর্স হোক, আপনি একটা যদি ভ্যালিড I-20 কোনো ইনস্টিটিউশন থেকে আপনার যদি ছিল, দেন ইউ কুড স্টে ইন দ্য ইউএস ফর অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট, আপনার অ্যাজ লং অ্যাজ ভ্যালিড I-20 ছিল। কিন্তু এখন করে দিয়েছে রুল কি আপনি যদি কেউ F1 এ ঢুকেছেন, দের স্টে ইজ লিমিটেড টু আইদার ওদের মানে ডিউরেশন অফ স্টাডি, যতদিন ওদের ডিগ্রি যেটার জন্য ঢুকছে, বা 4 বছর, হুইচ এভার ইজ লেস। তো আর যদি 4 বছরের বেশি ডিগ্রি হয় তো ওদের আবার রিঅ্যাপ্লাই করতে হবে বা বেরোতে হবে আর রি এন্ট্রি করতে হবে। তো ওই জন্য এখন বেসিক্যালি দ্য গোল ইজ কি যারা ঢুকছে যেই ডিগ্রির জন্য, সেই ডিগ্রিটা করে বেরিয়ে পড়ুক, বা অন্য যদি ডিগ্রি করতে চায় ওরা কোনো লোয়ার ডিগ্রি করতে পারবে না। মানে ধরো কেউ মাস্টার্স এর জন্য ঢুকেছে F1 ভিসাতে, তো ওরা আর একটা মাস্টার্স বা ব্যাচেলার্স করতে পারবে না, ওদের একটা নেক্সট যদি ডিগ্রি করতে চাই অ্যাপ্লাই করতে হবে, আর এবং ইট হ্যাজ টু বি আ হায়ার ডিগ্রি লাইক আ পিএইচডি। তো ওই আর এবং ইউ হ্যাভ টু রিঅ্যাপ্লাই ফর ইট। আগে কোনো ইউনিভার্সিটিতে ঢুকেই ওরা একটা I-20 ইস্যু করে দিত, আর আপনি ইউ কুড মেইনটেইন স্ট্যাটাস, বাট এখন ওটা হবে না, ইউ হ্যাভ টু রিঅ্যাপ্লাই। আর এই রুলটার কনসিকুয়েন্সেস কিন্তু মানে প্রবলেম হতে পারে, কেননা অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে, আর এই সব প্রসেস হতে, ফর্মস প্রসেস হতে টাইম লাগে। তো কারোর যদি অলরেডি মানে কোর্স শেষ হয়ে আসছে আর ওরা আরেকটা কোর্স মানে স্টার্ট করতে চাইছে, মানে হায়ার কোর্সও যদি স্টার্ট করতে চায়, পিএইচডিও যদি স্টার্ট করতে চায়, তো ওদের আবার অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের জন্য মানে ওয়েট করতে হবে ডিসাইড করার জন্য। এবং আগে যাদের কোর্স শেষ হয়ে যেত তাদের একটা 60 ডে গ্রেস পিরিয়ড ছিল, কি 60 ডেজ থাকতে পারবে। এখন ওরা এই রুলটা 30 ডেজ করে দিয়েছে, তো 30 ডেজ আফটার ইয়োর কোর্স ওদের বেরোতেও হবে। তো ওই জন্য এটা অনেক ইস্যু হয়ে যাবে, কেননা দে মাইট গো আউট অফ স্ট্যাটাস while the application is processing. ওকে, এটা কি মানে যারা বর্তমানে আছেন এখন পড়াশোনা করছেন একেবারে ইমিডিয়েটলি কালকে থেকে পরশু থেকেই এটি তাদের জীবনে কার্যকর হচ্ছে, নাকি একটা সময় পাচ্ছেন নতুন স্টুডেন্ট যারা আসবেন তাদের ক্ষেত্রে এটি হবে, কোনটি? হ্যাঁ, তো একটা এক্সেপশন আছে ট্রানজিশন স্টুডেন্টসদের জন্য, কি যারা একটা ডেটের আগে আর যারা কারেন্ট প্রোগ্রামে আছে, দে ক্যান ফিনিশ দেয়ার কারেন্ট প্রোগ্রাম। তো যদি কেউ এখন মাস্টার্সে আছে, দে ক্যান কমপ্লিট দেয়ার program, but they have to, if they want to apply for another program after this, তাহলে ওদের reapply করতে হবে। So there is an exception, ছোট একটা exception আছে ট্রানজিশন স্টুডেন্টসদের জন্য। আমরা তো আগে জানি যে ইন্টারন্যাশনাল, এই রুলটা এফেক্ট হবে সেপ্টেম্বর থেকে, এটা ইজ পেন্ডিং কংগ্রেশনাল অ্যাপ্রুভাল। তো আমরা তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা জানতাম যে ডিএসও,
তারাই তাদের সবকিছু দেখাশোনা করতেন। এখন কি আর ডিএসওর অস্তিত্ব থাকবে না? পুরো বিষয়টি একেবারে ইউএসসিআইএস এর সাথেই স্টুডেন্টদেরকে সরাসরি যোগাযোগ করতে হবে? না, DSO will still be your point of contact for আপনার যখন স্টেতে থাকছেন, কোনো ইন্টারন্যাশনাল I-20 ইস্যুস যদি হয়, ওয়ার্ক পারমিট কিছু যদি ইস্যুস হয়, ওপিটি অ্যাপ্লাই করার জন্য, যদি ওইগুলো স্টিল ডিএসও। বাট আপনি যদি আরেকটা প্রোগ্রামে ঢুকতে চান, আপনার যদি প্ল্যান আছে কি ঠিক আছে আমার এই গ্রাজুয়েশনের পরে আমি 30 দিনের আমি বেরোবো না, আর আই ওয়ান্ট টু স্টাডি মোর, হুম। আমি আরো এডুকেশন আরো স্কিলস আমি অ্যাকোয়ার করতে চাই, তো তাহলে ওদের ইউএসসিআইএস এ অ্যাপ্লাই করতে হবে আবার। মানে আমি একটু পরিষ্কার হই আপনার কাছে বিষয়টা। সেটা হলো যে যিনি মাস্টার্স প্রোগ্রামে এসেছেন তার মাস্টার্স প্রোগ্রাম শেষ করতে তো সর্বোচ্চ 2 বছর লাগবে। 2 বছর পরে তিনি যদি মনে করেন যে আমি আরেকটা মাস্টার্স প্রোগ্রাম করব, বিকজ আমার ডিউরেশন অফ স্টে সর্বোচ্চ 4 বছর দেয়া আছে, তাহলে আমি কি এই 4 বছরের মধ্যে আরেকটা প্রোগ্রামেও যোগ দিতে পারবো না, না, নাকি শেষ এমনি হলে আমাকে চলে হঠাৎ যেতে করে হবে? ঢোকা যাবে না, না। আর এবং আপনি আরেকটা মাস্টার্স করতে পারবেন না বা ব্যাচেলার্স করতে পারবেন না, পিএইচডি তেই ঢুকতে হবে ওকে, আর আমরা অ্যাপ্লাই একটু করতে হবে। জি, সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা, এটি আপনার কাছে একটু শুনতে চাই। অর্থাৎ নতুন করে যে ডিউরেশন অফ স্টে এবং গ্রেস পিরিয়ড, এই দুটো বিষয় তো পরিবর্তন, নাকি আর আর কিছু আছে এখানে? আহ, ধন্যবাদ এহসান ভাই। সো যেভাবে অ্যাটর্নি রামজা বললেন যে আসলে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে মাস্টার্স থেকে আরেকটা মাস্টার্স উনি করতে পারবেন কিনা, তো এটা সম্ভব নয়। কারণ হচ্ছে ওনাদের মানে স্টেটমেন্টে এরকম যে লোয়ার কোনো কোর্স এখন আর করতে তারা পারমিশন দিবে না। আর যদি নতুন কোনো কোর্সে যেতেই হয় তাহলে তাকে রিঅ্যাপ্লাই করতে হবে। আর যেরকম উনি বললেন যে 4 বছর হচ্ছে এটা টাইম পিরিয়ডটা। সো 4 বছর যদি কম হয় তাহলে সেটা প্রযোজ্য হবে। যদি I-20 ভ্যালিডিটি যদি 4 বছর থেকে কম হয় তাহলে I-20 ভ্যালিডিটিটা প্রযোজ্য হবে। তো আগে যেরকম ছিল যে I-20 যতদিন পর্যন্ত ভ্যালিড আছে, ইউনিভার্সিটি I-20 ইস্যু করে দিয়েছে, সো I-20 ভ্যালিডিটি অনেকদিন আছে, ততদিন পর্যন্ত আসলে ছাত্ররা স্টে করতে পারতো, কিন্তু এখন আর সেটা হবে না। সো মানে যেটা কম হবে, যদি কোর্সের ডিউরেশনটা যদি শেষ হয়ে আসে তখনই 60 দিনের 60 ডেজের মধ্যে আসলে তাদেরকে হয় নতুন কোনো একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করতে হবে অথবা তাদেরকে দেশ ত্যাগ করতে হবে। এটা আগে 60 ডেজ ছিল, এখন এটা 30 দিন হয়ে গেছে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনেক দর্শকের কমেন্টস পাচ্ছি আমাদের অনুষ্ঠানের যে ফেসবুক পেজটিতে এটি সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা দর্শকদের প্রশ্নগুলো নেব, তার আগে এতদিন রাঞ্জা বসে আমরা আরো একটু এই বিষয়টি সম্পর্কে জানি আপনার কাছে। সেটি হলো কিছু কিছু প্রোগ্রাম আছে, মাস্টার্স প্রোগ্রাম হয়তো সর্বোচ্চ 2 বছরের মধ্যে শেষ হচ্ছে। যিনি পিএইচডি করতে আসেন, যিনি গবেষণা রিলেটেড কোনো একটি প্রোগ্রামে আসেন, এইসব ক্ষেত্রে তো মানে এই প্রোগ্রামটা শেষ করতে 4 বছরের বেশি সময় লাগে। আমরা এমন অনেককে চিনি যারা 10 বছর ধরে পিএইচডি করছেন। তো তখন তারা কি করবেন? 4 বছর পর তারা কি ফর্ম I-539 সে ফর্মগুলো ফিল আপ করতে হবে, না কি করতে হবে? এক্সটেনশনের জন্য তারা কার এক্স্যাক্টলি, সাথে কিভাবে যোগাযোগ করবেন? এক্স্যাক্টলি। ওদের আইদার আর ভিসার বা or they can leave the country আর regain entry, কারণ ভিসা কখনো কখনো 4 বছর 5 বছরের 6 বছরের হয়। তো they either do that or they reapply for permission to stay more. আপনি যেরকম বললেন 539 টা অ্যাপ্লাই করলে। জি, অর্থাৎ এই ফর্মটা ফিল আপ করলেই তারা এক্সটেনশন পেতে পারেন, যেহেতু একটা ভ্যালিড রিজন রয়েছে যে আমি কাজের মাঝখানে আছি। নিশ্চয়ই এতটা কড়াকড়ি হবেন না যে তাদেরকে অর্ধেক কাজ করেছো তুমি 4 বছরের মধ্যে শেষ করতে পারোনি পিএইচডি, গো টু ইউর হোম। নিশ্চয়ই এরকম বিষয়টা হবে না। না, না, definitely not. Especially for cases like PhD, যেটা by definition অনেকদিন লাগে। But এটা একটা second order effect হতে পারে। Universities might try to reduce their PhD programs. Requirement হয়তো ওরা কমিয়ে দেবে। It is a possible second order effect. Again, এটা নতুন রুল, তো এটা not just that rule, অনেক সেকেন্ড অর্ডার এফেক্টও হবে ইউনিভার্সিটিদের ওপর আর ইন্টারন্যাশনালদের ওপর, ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের ওপর। মানে
এটি কতটা যৌক্তিক, কিংবা আপনার অভিজ্ঞতা থেকে আমরা যদি একটু শুনি, এই মুহূর্তে আমেরিকাতে 1.2 মিলিয়ন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্ট করছে আমেরিকা, এমনিতেই ইউএসসিএস এ ব্যাকলগ, সেই জায়গায় যদি এখন নতুন করে 1.2 মিলিয়ন স্টুডেন্টের ফর্ম তারা দেখতে হয়, যাচাই বাছাই করতে হয়, এবং এটি মূলত যেহেতু ন্যাশনাল সিকিউরিটির বিষয়টি এখানে জড়িত, বলা হচ্ছে যে তাদেরকে তাদের সোশ্যাল মিডিয়া চেক করা হবে, তাদের নানা ধরনের অ্যাক্টিভিটি চেক করা হবে, তাদের রেকর্ড দেখা হবে, তাদের ক্রাইম রেকর্ড দেখা হবে, এক্সটেনশনের ক্ষেত্রে আমি বলছি। আপনার কাছে কি এটি ফিজিবল মনে হয় যে এই 1.2 মিলিয়ন স্টুডেন্টের চাপ ইউএসসিএস নতুন করে নিতে পারবে? রিলি উই হ্যাভ টু সি, ওরা হায়ার তো করছে কিন্তু অনেক আমরা অনেক ডিলেস দেখছি অলরেডি। তো it really depends. অনেক মানে আমি পড়ছিলাম, অনেক লোকেরা বলছে কি again second order effects, লোক স্টুডেন্টসরা একটা লিম্বোতে আটকে যাবে কি এখন আমি কি করব, 30 days পাস হয়ে গেছে কিন্তু আমার অ্যাপ্লিকেশন এখনো প্রসেস হয়নি। তো দেখা যাক কি হবে, হোপফুলি দে হ্যাভ আ সিস্টেম ইন প্লেস। জি, অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটি নিতে চাই। দর্শক, প্রশ্নটি করুন। আমরা তার কানেকশনটি চলে গিয়েছে, আমরা নিঃসন্দেহে আবার হয়তো তিনি যোগাযোগ করবেন। আমাদের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু প্রশ্ন এসেছে। একজন লিখেছেন, যারা এখন ওপিটিতে আছেন তারা যদি আপার ডিগ্রিতে যেতে চায় তাহলে কি তাদের ক্ষেত্রে ইউএসসিএস এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে এখন যারা আছেন ওপিটিতে? ডেফিনেটলি লুকস লাইক ইট। এখন যা রুলস এসছে, আর যদি ওরা আর একটা পিএইচডি করতে চান, সো দে হ্যাভ টু অ্যাপ্লাই ফর ইট। জি, আশা করি ওপিটি দর্শক পিরিয়ড আপনার শেষ প্রশ্ন হওয়ার উত্তর পরে, পেয়েছেন। এন্ড দেন আফটার দ্যাট 30 ডেজ ওদের গ্রেস থাকবে ওপিটি শেষ হওয়ার পরে। 30 ডেজ, যেটা 60 হ্যাঁ, ডেজ ছিল এখন 30 60 ডেজ ডেজ থাকবে। আগে ছিল, হ্যাঁ 30 ডেজ হয়ে গেছে। তাহলে এই এই যে গ্রেস পিরিয়ডটা কমে আসলো, যারা H1B কিংবা জবের জন্য চেষ্টা করতেন মানে পাশ করার পরে, তাদের ক্ষেত্রে এখন কি হবে? এই ক্ষেত্রে কি স্টেম নন স্টেম কোনো পার্থক্য আছে? তো দ্যাট ইজ ওপিটি। হুম আগে কেউ যদি ওপিটি ইউটিলাইজও না করতো, তাদের 60 ডেজ ছিল হুম ডিগ্রি শেষ হওয়ার পরে। বা আপনি যদি ওপিটি ইউটিলাইজ করছেন, তাহলে ওপিটি এন্ড ডেটের পরে আপনার 60 ডেজ ছিল বেরোনোর জন্য। হুম কিন্তু এখন রিগার্ডলেস আপনি ওপিটি ইউটিলাইজ করছেন না কিনা, আপনার 30 ডেজ আফটার ইয়োর এন্ড ডেট বেরোতে হবে। তো যদি কেউ জবের জন্য অ্যাপ্লাই করছে, ওদের আগে আনফরচুনেটলি আগে থেকে প্রিপেয়ার করতে হবে। যেহেতু সময় খুব কম, মাত্র 30 ডেজ, মানে 60 ডেজ হ্যাঁ, থেকে কমে, half যদিও হয়ে গেছে, এই 30 basically ডেজ half। জি লাগে না। সাধারণত পাশ করার পরে যারা এই ধরনের ওপিটিতে যেতে চায় তারা ডিএসওর কাছ থেকে পাশ করার সাথে সাথে ওপিটিটা নিয়ে নেয়। বা ওরা অনেক লোকেরা টুরিস্ট ভিসায় B1 এ চলে যায়, B2 তে চলে যায়, চেঞ্জ অফ স্ট্যাটাস করে ফেলে টু লুক ফর মোর ইউনিভার্সিটিজ বা হোপফুলি ফাইন্ড আ জব, হয় এটা। তাহলে চেঞ্জ অফ স্ট্যাটাস নিয়ে একটু শুনি আপনার কাছে। এই ধরনের জটিলতা তৈরি হওয়ার পর কেউ একজন কি এখন B1 B2 তে এসে তিনি F1 স্ট্যাটাসে যেতে পারবেন, কিংবা F1 স্ট্যাটাসের থেকে সেখান থেকে সেটি চেঞ্জ করে B1 B2 কিংবা অ্যাজালাম অন্য কোনো স্ট্যাটাসে যেতে পারবেন কিনা? তো এইটা, দিস রুল ইজ অনলি ফর পিপল হু হ্যাভ এন্টার্ড অন F1। তো আর যদি B1 এর পরে F1 এর জন্য অ্যাপ্লাই করে, তো ইট উইল বি দ্য নর্মাল রুট, কিন্তু ওদের আবার একটা এন্ড ডেট থাকবে হুম ফর এন্ট্রি। আগে ডিএস থাকতো, এখন এন্ড ডেট থাকবে এন্ট্রির জন্য। ওকে। আরেকজন একটা প্রশ্ন করেছেন, তিনি বলছেন, নতুন ভিসা বুলেটিনে দেখলাম F2 ক্যাটাগরি 22 জুলাই 2026, তাহলে কি F2 ক্যাটাগরিতে ব্যাকলগ থাকবে না? 26 মানে 26 না? হ্যাঁ হ্যাঁ 26। হ্যাঁ, তো তার মানে জুলাই 2026 যেই কারেন্ট হবে সি থাকবে, দ্যাট মিনস নো ব্যাকলগ, আপনি অ্যাপ্লাই করতে পারেন, বাট প্রিটি ক্লোজ। জি, সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা, এই বিষয়টি একটু আপনার কাছে শুনি। মানে F2 ক্যাটাগরিতে ব্যাকলগ থাকছে না, যেটা বলছে যে 22 জুলাই 2026, এটি কি মিন করছে আসলে? ধন্যবাদ হোসেন ভাই। সো 22 জুলাই 2026 যদি এটা মিন করে, যদি ওখানে কারেন্ট লেখা থাকে বা সি লেখা থাকে, তার মানে হচ্ছে ওই তারিখটা থেকে, যে তারিখটাতে সি লেখা আছে ওই তারিখটা থেকে তার আগের সবগুলো ভিসা কারেন্ট হয়ে গেছে হুম এবং ওগুলো এখন ভিসার জন্য
অ্যাপ্লিকেবল এবং সেগুলো এনভিসি কনসুলারের মধ্য দিয়ে প্রসেসিং হতে পারে। ওকে, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন অ্যাটর্নি রাঞ্জা বোস, আমরা তার প্রশ্নটিও নিতে চাই। তিনি আমাদের ফেসবুক পেজে লিখেছেন, যাদের অ্যাপ্লাই F4 2011 তাদের কি কোনো আপডেট আছে? সময় কত লাগতে পারে? F4 2011 আছে। তো আমি অ্যাকচুয়ালি ভিসা বুলেটিনটা এখন খুললাম, আমি দেখছি F2 ইজ কারেন্ট এখন। তো দ্যাট মিনস ইউ ক্যান অ্যাপ্লাই ফর ওদের এনভিসি প্রসেস করতে পারে এখন, বা হোয়াট এভার 485 যদি পেন্ডিং আছে দে ক্যান অলসো ডু ইট। F4 2011 আমি দেখছি এখন মার্চ 2010 এর চলছে, তো নট ইয়েট লুকস লাইক ইট। জি, নিঃসন্দেহে নতুন যে F1 স্টুডেন্টদের জন্য নিয়মটি হয়েছে সেখানে আরেকটি বিষয় খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি হলো যে আপনি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, চাইলেই স্টেট চেঞ্জ করে কিংবা বিশ্ববিদ্যালয় চেঞ্জ করে অন্য আরেকটি বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না। আপনার সাবজেক্ট যেটি নিয়ে আপনি পড়তে এসেছেন, এখানে এসে আপনি মনে করলেন সেই সাবজেক্ট আপনি পড়বেন না। এই সাবজেক্ট চেঞ্জ, মেজর চেঞ্জ, বিশ্ববিদ্যালয় চেঞ্জ, এইসব ক্যাটাগরিতে কি আসলে পরিবর্তনটা আছে? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি মেজর চেঞ্জের জন্য পারমিশন লাগবে। ইফ ইউর ইন মাস্টার্স, ব্যাচেলার্স ফার্স্ট ইয়ার মেজর চেঞ্জ ইজ ভেরি ইজি, কেননা ইউএস সিস্টেমটা এরকম অ্যালাউড কি ফার্স্ট ইয়ার অফ ইউর ব্যাচেলার্স ইজ ভেরি ওপেন এন্ডেড। তো ওই জন্য, বাট ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর মেজর, ওটার জন্য একটা অ্যাপ্লাই করতে হবে। ইউ হ্যাভ টু টেক পারমিশন, এরকম ইজিলি করা যাবে না। আর বিশ্ববিদ্যালয় পরিবর্তন করতে চাইলে, মানে স্টেট পরিবর্তন করে আপনি যদি মিশিগান থেকে নিউ ইয়র্কে চলে আসতে চান, নিউ ইয়র্ক থেকে ফিলাডেলফিয়াতে চলে যেতে চান, সেটি সম্ভব? হ্যাঁ, ট্রান্সফার প্রসেস আগে যেরকম ছিল, ইউ ক্যান স্টিল ট্রান্সফার ইউর সার্ভিস, বাট কেননা আপনার যদি ডিউরেশন অফ স্টে আবার লম্বা হয়ে যায়, মানে কারণ আপনার যদি ডিউরেশন অফ স্টে মানে বেশি বেড়ে যায়, দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, কেননা আপনার ইউ উইল নট লিভ বাই ইউর এন্ড ডেট। কেস বাই কেস ডিপেন্ড করবে আপনার কত দিনের ভিসা আছে, কত দিনের I-20 আছে, কবে এন্ট্রি আছে, আর আপনার কি মেজর আর কোথায়। ওকে, একজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটি নিতে চাই। দর্শক, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি, আপনি প্রশ্নটি করুন। জি জি, আমার কোয়েশ্চেন হলো, আমি আমার বাইয়ের জন্য স্কুলে অ্যাপ্লাই করতে চাচ্ছি আর কি। তো স্কুল থেকে I-20 দেবে ওর জন্য, F1 করার জন্য, তো ওইটা প্রাইভেট হাই স্কুল থেকে। তো আমার কোয়েশ্চেন হলো গিয়ে, ওর I-94 এক্সপায়ার হবে সেপ্টেম্বরে, তো আমাদের কতদিন হাতে সময় আছে? আই হ্যাভ টু মাস্ট সাবমিটেড F1 অ্যাপ্লিকেশন ফর হিম before his expire. ইউ শুড ডু ইট ইমিডিয়েটলি, এখনই করুন। এইটাই ছিল কোয়েশ্চেন। জি, অ্যাটর্নি রাজা কিছু বলছিলেন আপনি? যত তাড়াতাড়ি করা হয় আপনি করুন F1 অ্যাপ্লিকেশন, হ্যালো, TS-160 যেটা হয়। জি, দর্শক, অ্যাটর্নি বলছেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি অ্যাপ্লিকেশনটা করে ফেলুন, যেহেতু আপনার সেপ্টেম্বরে সেটা এক্সপায়ার্ড হবে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এটি করে ফেলুন, এটি আমাদের অ্যাটর্নির পরামর্শ। আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, তারপর আরো দর্শকদের প্রশ্ন উত্তর দেবো, এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি হিসান জুয়েল। আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত হয়েছেন গেহেন অ্যাসোসিয়েটস এর অ্যাটর্নি রাঞ্জা বোস, গেহেন অ্যাসোসিয়েটস এর প্যারালিগাল সৈয়দ নাসরুল্লাহ আসিফ মর্তুজা। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে এমনিতেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাপারে নানা ধরনের, আপনারা বিশেষ করে অ্যাটর্নিরা, তারা পরামর্শ দিয়ে থাকেন যারা যাতে খুব বেশি প্রয়োজন না হলে এই মুহূর্তে দেশের বাইরে অর্থাৎ আমেরিকার বাইরে আসা যাওয়া না করেন। নতুন যে রুলটা হলো, এর ফলে কি তাদের বাইরে যাওয়ার পর আবার ফেরত আসা, এটি আরেকটু ঝুঁকিপূর্ণ, রিস্কি হয়ে গেল কিনা? ডেফিনেটলি, স্পেশালি আপনার যদি ট্রানজিশন পিরিয়ডে আছেন, আপনার অলরেডি একটা কোর্সে ঢুকে আছেন, অনলি আমি সাজেস্ট করব ইট ইজ সেফ আপনার যদি ধরুন ফার্স্ট ইয়ারে আছে, আপনার ভিসা ভ্যালিড আছে, আর আপনার ডিউরেশন অফ স্ট্যাটাস অনেক দিনের জন্য আছে,
আর আপনি একটা প্রোগ্রামে ঢুকেছেন, দেন আপনি বেরোতে পারেন, নর্মাল হলিডেজ থাকতে পারেন। কিন্তু আপনি যদি একটা লিম্বোতে আছেন, আপনার অনলাইন স্কুল বা আপনার কম দিন আছে গ্রাজুয়েট প্রোগ্রাম শেষ হওয়ার জন্য, বা আপনি ওপিটি তে আছেন, আমি সাজেস্ট করব এখন জাস্ট সেফটির জন্য না যাওয়ার। জি। ইএসএল প্রোগ্রামে যাওয়াটা আমাদের কমিউনিটিতে অনেকের মধ্যেই একটা প্রবণতা তৈরি হয়েছিল। তারা হয়তো মাস্টার্স কিংবা অন্য কোনো প্রোগ্রামে আসেন, এসে ইএসএল এ চলে যান। এখন কি আর ইএসএল এ যাওয়ার কোনো সুযোগ থাকবে তাদের জন্য? As long as they apply, those opportunities এখনো আছে। হুম, হুম। কিন্তু এরকম না কি ওরা একটা মাস্টার্স করে একটা ইএসএল প্রোগ্রামে ঢুকে গেল, এরকম করা যাবে না। আচ্ছা, ওকে। রেজাউল হক অনলাইনে তিনি প্রশ্ন করেছেন, ভিসা পজ নিয়ে তিনি আপডেট জানতে চান। ভিসা পজের কোনো আপডেট আছে কিনা? অ্যাটর্নি রাঞ্জা বোস, আমাদের একজন দর্শক জানতে চাইছেন ভিসা পজ এর কোনো আপডেট আছে কিনা? তো ওরা তো এখন পজটা বন্ধ করে দিয়েছে, হুম, হুম। রিভার্স করে দিয়েছে এখন। তো দে হ্যাভ টু স্টার্ট প্রসেসিং অ্যাপ্লিকেশন যেগুলো পেন্ডিং ছিল। হুম, হুম। Um, তো দ্যাট ইজ এখনো প্রসেস হচ্ছে ওই অ্যাপ্লিকেশন গুলো। জি। সৈয়দ নসরুল্লাহ আসিফ মুর্তজা, আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করতে চান যে এই প্রক্রিয়ায় আপডেটগুলো আসলে কেমন, কবে থেকে সেটি শুরু হয়েছে, এখন গতি কেমন? জি, ধন্যবাদ এহসান ভাই। সো ভিসা পজ যেটা রিভার্স করে দিয়েছে, সো এগুলো আবার নতুন করে হচ্ছে এখন। শুধুমাত্র কেবল শুরু হয়েছে, সো এখনো আসলে আমি স্পিডটাকে এভাবে বলা সহজ না। তবে যেটুকু অনুমেয় এবং স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যদি কথা বলি, কিছু কিছু জিনিস একটু ফাস্ট প্রসেসিং হচ্ছে, কিন্তু ওভারঅল আসলে পুরো জিনিসটাকে কম্বাইনিংলি ফ্রেমওয়ার্ক করতে গেলে আসলে আরেকটু ওয়েট করতে হবে আমাদেরকে। কারণ স্ট্যাটিস্টিক্যালি বলতে গেলে একটু ফাস্ট মনে হচ্ছে, কিন্তু এখনো একদম শতভাগ নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না যে আসলে এটাই কি গড় হিসেবে, এটাই কি ফাস্ট নাকি এর থেকে আরো ফাস্ট হতে পারে ভবিষ্যতে। জি, অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক তিনি প্রশ্ন করেছেন, অ্যাটর্নি রাজা বোস, আপনার কাছে জানতে চাই যে H4 স্ট্যাটাস চেঞ্জ করে কেউ যদি F1 এ যেতে চায় সেটা কি সম্ভব কিনা? আচ্ছা, F4 হচ্ছে আপনার যারা স্পাউস হয়, H4, H4, জি। age that then they have to submit a change of status, but again যদি ওরা মাস্টার্স করে থাকে অলরেডি, তাহলে ওরা আর মাস্টার্স করতে পারবে না, ওদের পিএইচডি করতে হবে। আচ্ছা, এবং সেই মাস্টার্সটা যদি আপনি মানে এই এই যে মাস্টার্স করলে তাকে পরে আপগ্রেড করতে হবে, তো এই মাস্টার্সটা যদি আপনি বাংলাদেশি মাস্টার্স করে আসেন, এখানে এসে আপনি আবার মাস্টার্স করতে চান, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। নো প্রবলেম, ইট ডিপেন্ডস অন আপনি কোন স্টেজে ঢুকেছেন। হুম, হুম। আপনি যদি মাস্টার্সে ঢুকেছেন, আপনি ব্যাচেলার্স করতে পারবেন। আপনি যদি ব্যাচেলার্সে ঢুকেছেন, তাহলে মাস্টার্স আর পিএইচডি করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। ওকে, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য চলে আসে, সেটি হলো যে অনেক স্টুডেন্ট F1 স্ট্যাটাস নিয়ে ঢুকেছেন, কিন্তু পরবর্তীতে নানা কারণে তাদেরকে হয়তো স্ট্যাটাস পরিবর্তন করে অন্য কোনো স্ট্যাটাসে যেতে হয়েছে। তারা কেউ EV3 করেছে, কেউ হয়তো অ্যাসাইলাম করেছে, এই ধরনের নানা ক্যাটাগরিতে গিয়েছে। যখন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি ঢুকলেন, আপনার ইন্টেনশন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, পড়াশোনা করতে আসছেন, তারপর যখন আপনি স্ট্যাটাসটা চেঞ্জ করে ফেললেন, এটি একেবারে ফাইনাল হিয়ারিং এর সময় কিংবা মাস্টার হিয়ারিং থেকে শুরু করে অন্যান্য প্রক্রিয়াগুলোতে ইমিগ্রেশনের কোনো সমস্যা, ঝুঁকি তৈরি করে কিনা? জি। আমার একটু কানেকশনটা হয়ে গেল, আপনি একটু রিপিট করতে ওকে, পারবেন? ওকে, জি। সেটা হলো যে যারা F1 স্ট্যাটাস নিয়ে ঢুকলেন, কিন্তু এরপর নানা পরিস্থিতির কারণে তিনি স্ট্যাটাসটা চেঞ্জ করে ফেললেন। তিনি হয়তো EV3 করলেন, তিনি হয়তো অ্যাসাইলাম করলেন,
ফাইনালে গিয়ে তিনি যখন ইমিগ্রেশন জাজের মুখোমুখি হচ্ছেন কিংবা ইউএসসিএস এর মুখোমুখি হচ্ছেন, তখন কি এটি কোনো সমস্যা তৈরি করে কিনা? তাদেরকে এই প্রশ্ন করা হয় কিনা যে আপনি তো ইন্টেনশন ছিল পড়াশোনা করার জন্য এসেছেন, পরবর্তীতে আপনি এই কাজটা কেন করলেন? Usually, asylum is a right. আপনি যে ঢুকেছে, they can apply for asylum as long as you have good মানে আপনি F1 এও ঢুকেছেন, আপনি 1 বছরের মধ্যে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কোনো প্রবলেম হওয়া উচিত না। Usually হিয়ারিং এ they do not ask about entry, কেননা adjudication of entry already করা হয়েছে, unless they have some suspicion হুম হুম কি ওদের প্ল্যানই ছিল আগে থেকে। But usually asylum is adjudicated or on the merits of the asylum. হুম হুম সো এক্ষেত্রে আরো কিছু প্রশ্ন চলে আসে যেটি সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ফেস করছিলেন, বিশেষ করে ট্রাম্প প্রশাসন আসার পর নিয়মগুলো আগে ছিল, কড়াকড়িটা বেড়েছে, স্ট্রিক্ট করেছে। সেই ক্ষেত্রে যারা কাজ করেন বিভিন্ন জায়গায় অনুমোদন ছাড়া, তাদের তো ওয়ার্ক পারমিট নেই, স্কুলের বাইরে কাজ করার কথা নয়, যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের পানিশমেন্ট হচ্ছে? তাদেরকে কি সরাসরি ডিপোর্ট করে দেওয়া হচ্ছে? তাদেরকে জরিমানা করা হচ্ছে? কি করা হচ্ছে তাদের ক্ষেত্রে? তো ওদের তো আগে যে রুলটা ছিল ওই রুলটা, ইউ ক্যান নট ওয়ার্ক উইদাউট অথরাইজেশন। তো ওই রুলটা এখনো আছে। ওরা যদি মানে জানতে পেরে যায় কি কেউ ক্যাশ জব করেছে উইদাউট ওয়ার্ক পারমিট, তো ওদের সার্ভিস ক্যান্সেল করে দেওয়া হয়। আগে থেকেই ওদের সার্ভিস ক্যান্সেল করা হওয়া দেন, দে গেট আ নোটিস কি আপনাকে বেরোতে হবে এখান থেকে। তো দ্যাট ইজ স্টিল গোয়িং টু হ্যাপেন। আগে থেকেই ওটা ইলিগাল ছিল, এখনো ইলিগাল আছে। বর্তমানে কি স্টুডেন্ট ভিসা দেওয়ার ক্ষেত্রে মানে রেশিওটা কমে গেছে, এমন কোনো বিষয় আছে যে তো অনেক কড়াকড়ি করা হচ্ছে? ডেফিনেটলি নট প্রসেসিং, আমি বলবো অ্যাপ্লিকেশনই কমে গেছে। কেননা স্টুডেন্ট মানে বাইরে থেকে বলছে কি আমি মানে প্রবলেম হয়ে গেছে, জবের প্রবলেম, ইস্যুস, শেকি, আনসার্টেনটি, তো অ্যাপ্লিকেশন অবভিয়াসলি কমে গেছে। হুম হুম এই পরিস্থিতি অনেকে মনে করছেন যে ট্রাম্প প্রশাসন দায়িত্বে আসার পরে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এটি কি আপনাদের অভিজ্ঞতা কি বলে? এটি কি ট্রাম্প প্রশাসনের সময় থাকবে, পরে গভর্নমেন্ট চেঞ্জ হলে এই বিষয়গুলো আরো বেশি ইতিবাচক হবে, নাকি এটি আসলে যখনই আমেরিকা একটি সিস্টেম রান করে সেটি থেকে যায়, অনেক দিন ধরে থাকবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আস্তে আস্তে সামনের পরের গভর্নমেন্ট যিনি আসেন সেই ক্ষেত্রেও এটি আসলে কমতেই থাকবে? জি, রাজাপুর আপনি কি শুনেছিলেন প্রশ্নটি? হ্যাঁ, জি সরি আমার কানেকশনের ইস্যু হয়ে গেছিল। জি আপনি একটু লাস্ট পার্টটা আবার রিপিট করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম যে এই কড়াকড়িটা, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কম আসা, কম অ্যাপ্লাই করা, এগুলো তো সবকিছু হচ্ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর, যেহেতু কড়াকড়ি হচ্ছে, অনেক স্ট্রিক্ট করা হয়েছে নিয়মগুলোতে। সেই একটা জায়গায় যদি পরের যেই প্রেসিডেন্টটা আসবেন সে সময়টাও কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এরকম আমেরিকার ব্যাপারে আর আগ্রহ কমে যাবে, নাকি তখন এই নিয়মগুলো একটু পরিবর্তন আসবে? ডিপেন্ড করে স্যার, ডিপেন্ড করে নেক্সট অ্যাডমিনিস্ট্রেশন যদি চেঞ্জ হয় কি কি রুলস রিটেন করে আর কি কি রুলস রিভার্স করে। তো রিয়েলি কোনো প্রেডিক্ট করা যায় না কি কি রাখবে কি কি রাখবে না। জি ওকে, আমরা আপনার কাছে অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়েছি। আপনি বলছিলেন যে যারা F1 স্টুডেন্ট হিসেবে ঢুকে পরবর্তীতে যদি স্ট্যাটাস চেঞ্জ করতে চায়, দে হ্যাভ রাইটস, তাদের এই অধিকারটা আছে যে তারা পরিবর্তন করতে পারবে। আমি আপনার কাছে জানতে চাই, কেউ একজন 1 বছর 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম করলেন, তিনি পড়াশোনাও শেষ করলেন, যখন তার চলে যাওয়ার সময় আসলেন তখন গিয়ে যদি তিনি মনে করেন 1 বছরের মধ্যে নয়, 1 বছরের বেশি সময় 2 বছর পরে তিনি অ্যাজ এল অ্যাপ্লাই করবেন, সেটি কি সম্ভব হবে? সেটা ডেফিনেটলি সম্ভব হবে, কিন্তু এনিওয়ে অ্যাপ্লাইং ফর স্ট্যাটাস, applying for asylum might আপনি যদি বেশি দিনের জন্য থাকেন আর আপনি টাইমলি যদি না অ্যাপ্লাই করে ইউ কুড, আর আপনার যদি অ্যাসাইলামটা ডিনাই হয়ে গেল তারপর, কেননা 1 ইয়ারের অলরেডি একটা ইস্যু থাকবে,
যদি অ্যাসাইলামটা ডিনাই হয়ে গেল দেন ইউ উইল হ্যাভ টু লিভ, আর আপনার একটা ব্যান হয়ে যাবে কেননা আপনি বেশি দিন থেকেছেন। তো রিয়েলি টাইমিংটা দেখে they have to be very careful with the timing, কারণ অ্যাসাইলামের একটা রিকোয়ারমেন্ট আছে 1 বছর, আর ওইটা অনেক মানে স্ট্রিক্ট। ওকে, একটা প্রশ্ন আপনার কাছে রাখি, সেটি হলো যে অনেক স্টুডেন্ট আছেন যারা হয়তো স্টুডেন্ট ভিসায় এসেছেন, কিন্তু পরবর্তীতে এইখানে আমেরিকাতে পড়াশোনা করার পাশাপাশি তারা ম্যারেজ বেসড নানা ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, বিয়ে শাদী করেন। তখন তিনি তো বিয়ে করে ফেলেছেন একজন সিটিজেনকে সাপোজ, তারপরও কি তাকে পড়াশোনাটা অব্যাহত রাখতে হবে, নাকি বিয়ে করার পর তিনি পড়াশোনা না করলেও চলবে? সেটা কোনো চেঞ্জ মানে হয়নি। যদি সে অ্যাপ্লাই করে ফেলে আর যদি ওদের ইন্টারভিউ হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়, তো দে ডোন্ট হ্যাভ টু কিপ, কেননা ওদের স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। বাট আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট আপনার ইন্টারভিউ অবধি ফিনিশ ইউর স্টাডিজ, একটা মাস্টার্স ডিগ্রি বা হোয়াট এভার ডিগ্রি শেষ করা ইন্টারভিউ মধ্যেও ভালো লাগবে কি আপনি অ্যাকচুয়ালি শেষ করেছেন। জি, সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা, এই বিষয়টি আপনি কোনো কিছু যোগ করতে চান কিনা, যারা স্টুডেন্ট ভিসা আসেন কিন্তু পরবর্তীতে বিয়ে করে ম্যারেজ বেসড ইমিগ্রেশনের চেষ্টা করেন? জি, সো প্রথম কথা এখানে যে সচরাচর এটা আসলে কোনো ধরনের আইন কিনা আমি সেদিকে যাব না। একটা কমন প্র্যাকটিস আছে যে স্টুডেন্ট ভিসাতে এসে বা যে কোনো ভিসাতে এসে শুরুতে অন্তত 3 মাসের মধ্যে কোনো স্ট্যাটাস চেঞ্জ না করা ভালো। সো 3 মাস পার হয়ে যাওয়ার পর এটা ভবিষ্যতের দিকে যে একটা আসলে প্রশ্ন হয়, এটা একটা কমন প্র্যাকটিস হতে পারে। তো যদি কখনো কারোর সাথে বিয়ে হয়ে যায় ইউএস সিটিজেনের সাথে, সেক্ষেত্রে অ্যাটর্নি রাঞ্জা যেটা বললো যে ইন্টারভিউ অবধি আসলে এটা ভালো, এবং এটা আসলে অনেকটা শোভনীয় দেখায় যে সে যে পড়াশোনাটা কন্টিনিউ করছে। কারণ ইন্টারভিউতে তাকে হয়তো কোশ্চেন করা হতে পারে তার ইন্টেনশনটা নিয়ে, তার নিয়তটা নিয়ে, সে কি চাচ্ছিল। তো ততদিন অবধি যদি সে আসলে F1 স্ট্যাটাসটা বজায় রাখে এবং পড়াশোনা ঠিকভাবে কন্টিনিউ করে, অন্তত ইন্টারভিউয়ার এইটা কনভিন্স হতে পারে যে সে আসলে পড়াশোনাটা তার ফার্স্ট প্রায়োরিটি ছিল, এবং এজন্যই সে আসলে F1 ভিসা নিয়ে আমেরিকাতে এসেছিল। ভবিষ্যৎ পরবর্তীতে হয়তো পার্সোনাল রিজনে একটা বোনাফাইডি বা যেটাকে আমরা জেনুইন ফেথ, গুড ফেথ ম্যারেজ বলি, সেটা হয়তো সে করেছে, এবং হয়তো তার এখানে অ্যাপ্রুভাল মানে সত্যি কথা বলতে যদি ইন্টারভিউর কনভিন্স হয় এভাবে, তার চান্সেস ভালো থাকে। জি, ধন্যবাদ। অ্যাটর্নি রাঞ্জাবু, শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হলো অনেকেই স্টুডেন্টরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসতে চান তারা আতঙ্কে আছেন। তারা মনে করছেন নতুন নতুন নিয়ম তৈরি হচ্ছে, এখানকার পড়াশোনা শেষ করে চাকরি করার সুযোগটা কমে যাচ্ছে, অনেকে পড়াশোনা শেষ করে এখানে নানাভাবে থেকে যাওয়ার চেষ্টা করছেন, তাদের সুযোগটা কমে আসছে, তারা অনেকে আতঙ্কিত। আপনি তাদের জন্য কি বলবেন? আমি ওটাই বলতে পারি কি এখনো মানে এডুকেশন ইউএসএ স্টিল টপ। যদি আসতে চান মেবি জাস্ট প্ল্যান করুন কি জব অপরচুনিটিস কম আছে, প্ল্যান ইজ গিয়ে নিজের ডিগ্রি শেষ করে ওয়াপস আসা। হয়তো আমেরিকান ড্রিম সো এন্ড সো ওইটা না অ্যাজিউম করা অটোমেটিক্যালি, বিকজ থিংস আর গেটিং স্ট্রিক্টার। তো অ্যাজ লং অ্যাজ ওরা নিজের মানে ডিগ্রি করছে আবার ওয়াপাস চলে যাবে, ওইটার যদি কোনো মানে ওটাই ওদের প্ল্যান, তো তাহলে ওরা they can still come, but I understand apprehension and uncertaintyর জন্য কেন কেউ আসবে না এখন এই পয়েন্টে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জাবু এবং সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা, আপনাদের দুজনকে আমাদের দর্শকদেরকে নানা তথ্য দিয়ে সহায়তা করেছেন। দর্শক, আমরা মূলত আপনাদেরকে কিছু তথ্য জানানোর চেষ্টা করি, কোনো আইনি পরামর্শ সরাসরি এটি দিচ্ছি না, এটি পুরোপুরি আপনার নিজস্ব অ্যাটর্নি আপনাকে দিয়ে থাকবেন। আমরা আইন বিষয়ে যে তথ্যগুলো আছে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিরা এই অনুষ্ঠানে আসেন, তারা আপনাদেরকে সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করেন। চূড়ান্ত সিদ্ধান্ত আপনার অ্যাটর্নির সঙ্গে পরামর্শ করে আপনি নেবেন। যে বিষয়টি আমরা আপনাদেরকে বলতে চাই সেটি হলো আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সুযোগ সুবিধা অনেকটুকু কমে এসছে, কিন্তু অনেকটুকু কমার পরেও যেটা আছে সেটাও বিশ্বের আরও অনেক দেশের চেয়ে অনেক বেশি। এবং আপনি যদি পড়াশোনা করতেই আসেন
আপনি ক্যারিয়ার গড়তে চান, আপনার এখানে গবেষণা করতে চান, সব কিছুরই সুযোগ আছে। শুধুমাত্র আপনাকে রাইট ট্র্যাকে থাকতে হবে। রাইট ট্র্যাকে থেকে আপনাকে আপনার পড়াশোনাটা অব্যাহত রাখতে হবে। যেই কাজটার জন্য এসেছেন সেই কাজটা ঠিকঠাক মতো করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।